সেটা এই ডকুমেন্টারিটা যে সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এটা একটা প্রমাণের মধ্যে আছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে সরকার যে ভয়ঙ্কর এক স্নায়ুচাপের মধ্যে রয়েছে তা আমাদের সামনে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিপদ যখন আসে তখন চতুর্দিক থেকেই আসে। বর্তমানে আওয়ামী সরকারের ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, শান্তিরক্ষা মিশন থেকে যে কড়াবার্তা দিল তাতে কাঁপন ধরিয়ে দিয়েছে সরকারের মনে। প্রিয় দর্শক, সেই সাথে বেনজির আহমেদের বিরুদ্ধে তার সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এর আগেও আমরা দেখেছি পাচারকৃত সম্পদ এবং অবৈধ সম্পদ নিয়ে এত দ্রুত বিচার কাজ করেনি, কিন্তু বর্তমান সময়ে বেনজিরকে নিয়েই কেন এত তৎপরতা দেখালো সরকার? প্রিয় দর্শক, আজকের নিউজটি দেখলেই আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন। সেই সাথে জানতে চলেছেন সরকারকে চতুর্মুখী চাপে রেখেছে বাইডেন। প্রিয় দর্শক, সব মিলিয়ে আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ভিডিওতে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে, তাই বলবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। জাতিসংঘে বাংলাদেশে যেসব শান্তিরক্ষী যায় তাদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনকারীরাও আছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী। সেরকম একটা ডকুমেন্টারি পাবলিশড হয়েছিল ডয়েচে ভেলেতে, আমরা দেখেছি অনেকে, আমি এটা একটা ভিডিও করেছি। সেটা নিয়ে জাতিসংঘের যে ব্রিফিং, সেখানে একটা প্রশ্নের ভিত্তিতে সেখানকার যিনি জবাব দিয়েছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের কপালে চিন্তার ভাঁজ তৈরি করবে। উনি কী বলেছেন তার আগে আরেকটা ব্যাপারে একটু অ্যাড্রেস করে রাখতে চাই। সেটা এই ডকুমেন্টারিটা যে সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এটা একটা প্রমাণের মধ্যে আছে। সেটা হলো দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ, একজন হচ্ছে জনাব তাসনিম খলিল এবং জনাব আরাফাতুল ইসলাম। আমরা দেখেছি হয়তো এই ডকুমেন্টারিটার সাথে নেত্র নিউজ জড়িত ছিল এবং তাসনিম খলিল সেটার সর্বোচ্চ ব্যক্তিদের একজন, এবং জনাব আরাফাত ডয়েচে ভেলের সাথে কাজ করেন দীর্ঘদিন থেকে। এই ডকুমেন্টারিতে তিনি কাজ করেছেন, তার নাম আছে ওখানে, তাকে দেখা যায়। সব কিছু যদি যোগ করি, এই দুটো মানুষ যেহেতু কাজ করেছে, আমরা খেয়াল করছি তাদেরকে নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ বাজে ধরনের ক্যাম্পেইন হচ্ছে। তারা ষড়যন্ত্র করছেন এই ধরনের কথাবার্তা বলে অনেক রকম ক্যাম্পেইনের ছড়িয়ে পড়েছে। এতে একটা জিনিস বোঝা যায় এবং আমরা ধারণা করতে পারি এগুলো সরকারের প্রোপাগ্যান্ডা মেশিন, এবং আমরা এটুকু বুঝতে পারি যে পাল্টা যখন আপনি এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন তাতে প্রমাণিত হয় আপনি এর মধ্যেই ভয় পাচ্ছেন। আসলে ডকুমেন্টারিটাতে যথেষ্ট ক্রেডিবল ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেটার ভিত্তিতে যে কোনো ধরনের ব্যবস্থা জাতিসংঘের দিক থেকে আসতে পারে। কারো কাছে মনে হতে পারে যে না, এটা তো এরকম না, আমরা তো এখন এগুলো করছি না, এগুলো কমে গেছে সিগনিফিক্যান্টলি। কিন্তু আসলে আরও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে, বিশেষ করে কাস্টোডিয়াল টর্চার, হেফাজতে নির্যাতন নিয়েও প্রচুর উচ্চকিত আছে। এটা অহরহ আকছার র্যাব সহ প্রতিটা বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ আছে। আমাদের যারা সিভিল ফোর্সে কাজ করেন, পুলিশের অন্যান্য, র্যাবও আসলে একটা পুলিশ, এটা একটা বিশেষায়িত পুলিশ যার মধ্যে যদি সামরিক বাহিনী থেকেও মানুষজন আসেন, সাধারণ যে পুলিশ আমরা চিনি তাদেরও কাস্টোডিয়াল টর্চার বা হেফাজতে নির্যাতনের প্রচুর অভিযোগ আছে, আরবিট্রারি গ্রেফতার আছে, ডিটেনশন আছে, যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগিত। সুতরাং কেউ যদি মনে করেন যে না আমরা এখন আর খুনগুম করছি না, তাহলে অসুবিধা নেই, আমার কাছে তা মনে হয় না। এই মুহূর্তে সরকার যে ভয়ঙ্কর এক স্নায়ুচাপের মধ্যে রয়েছে তা আমাদের সামনে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণাটি আসার পরে তার এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সরকারের নীতি নির্ধারকদের যে ধরনের প্রতিক্রিয়া, যে ধরনের উদ্ভট এবং অদ্ভুত মন্তব্য, তাতে খুব সহজেই আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে যে সরকার এই মুহূর্তে অনেক বিষয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। কী কী বিষয়ে চিন্তায় করতে পারে আমি সে বিষয়ে আসছি। তার আগে বলি, এই নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের যে আচরণ তাতে মনে হচ্ছে তারা নিজেরাই হতভম্ব, সরকার নীতি নির্ধারকরা। যদিও দাবি করা হচ্ছে যে এই বিষয়টি তারা আগে থেকেই জানতো, যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মিশনকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। যতই জানিয়ে দেওয়া হোক, এটা জানাজানির পরে তাদের যে আচরণ এই মুহূর্তে মনে হচ্ছে যে হতভম্ব একেবারে। তারা কি বলছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সড়ক সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আপনারা সবাই শুনেছেন যে না 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 এটা তো ভিসা নীতির আওতায় আসেনি। আরে ভিসা নীতির আওতায় আসুক আর যে নীতির আওতায় আসুক, নিষেধাজ্ঞা এসেছে তো, এবং জানাজানা কোনো ব্যক্তির উপরে নয়, দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনী, সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর এসেছে। এর দায়ী সরকার কীভাবে এড়াবে? মনে হচ্ছে যে ভিসা নীতির আওতায় এই নিষেধাজ্ঞাটি এলে তখনই কেবলমাত্র এ নিয়ে সরকার কিছু বলতে পারতো, সরকারের উপরে কিছুটা দায়িত্ব বর্তাতো। কেউ কি জিজ্ঞেস করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে যেটা ভিসা নীতির আওতায় এসেছে কিনা, বা এলে কি হতো? তা তো কেউ জিজ্ঞাসা করেনি। তারা নিজেরাই আগ বাড়িয়ে এই বিষয়ে বলছেন। যেখানে এই নিষেধাজ্ঞার বিষয়ে কারণ হিসেবে বলা হয়েছে দুর্নীতি, সরকারের ঘুষ বাণিজ্য বা বিনিয়োগ বাণিজ্য, তার যে ঘুষ বা নিয়োগ বাণিজ্যে টাকা নেওয়া, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের অন্যতম দায়ী ব্যক্তি হিসেবে আজিজ আহমেদের উপরে এই নিষেধাজ্ঞা এসেছে। তাহলে আজিজ আহমেদ কাদের লোক? কেন এই বিষয়ে কথা বলা যাবে না? এবার আসি যে কোন কোন বিষয়ে সরকার
খুব স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়েছে। যে সম্পর্ক উন্নয়নের কথা বলা হচ্ছে তা যে কেবলমাত্র যুক্তরাষ্ট্র তার স্বার্থে এই কথাগুলো বলছে, বলে যা করার তা করবে, এই কথাগুলো আমরা বলে এসেছি। বিশেষ করে ডোনাল্ড লু যখন বাংলাদেশ সফরে এলেন তখন যে কটি আশাবাদ সরকারের পক্ষ থেকে করা হয়েছে স্পষ্ট অনেকেই বলেছেন, আমি আমারটাই বলতে পারি, আপনারা পুরনো ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন, যে কটাটি বলেছি যে এগুলো হচ্ছে না, এখনও পর্যন্ত সেটি জানা যাচ্ছে। যেমন নতুন করে জানা গেল জিএসপি সুবিধা সেটি পুনর্বহাল করার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে, এবং ডোনাল্ড লু সফরের সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী জিএসপি সুবিধা নিয়ে যে আশাবাদের কথা বলেছিলেন বা ডোনাল্ড লু এর রেফারেন্স দিয়েছিলেন যে জিএসপি সুবিধা যে বাতিল করা হয়েছিল সেটি আবার তারা ফিরিয়ে দিতে চায় কিছু শর্ত সাপেক্ষে। সেইটি গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার তিনি স্পষ্ট করে এই দাবি নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন এ সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই। জিএসপি সুবিধার মতন কোনো বিষয় নতুন করে বহাল করবে এটি তো ডোনাল্ড লুর একার জানার বিষয় নয় বা তার একার সিদ্ধান্তের বিষয় নয়, এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এবং বাণিজ্য দপ্তরের অনেক বড় নীতিগত সিদ্ধান্তের বিষয়। সেখানে ডোনাল্ড লু বলে যাবেন আর সেটি হবে না, তা তো হতে পারে না। গুরুত্বপূর্ণ একটি খবর, সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ। সাম্প্রতিক সময়ে জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর এটি মনে হচ্ছে কাকতালীয়ভাবে একটি মিলে গেছে, কিন্তু দুদক এর আগেই তদন্ত শুরু করেছিল এবং তার ভিত্তিতে এই আদেশ দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ খবর। দর্শক, আমি একটু খবরটা আপনাদেরকে একটু বলি। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এছাড়া তার অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজির আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। আবেদনে বলা হয়, বেনজির আহমেদের সম্পদ ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে, পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। পরবর্তীতে আদালতের আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুদকের বিধিমালা 2007 বিধি 18 অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো। বেনজিরের গোপালগঞ্জ ও ঢাকায় শতাধিক একর জমি রয়েছে, যার বেশিরভাগই তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে কেনা। এসব স্থাবর সম্পদের মধ্যে ঢাকার উত্তর বাড্ডায় রূপায়ণ মিলেনিয়াম কেয়ার ভবনের পার্টনার বেনজির আহমেদের স্ত্রী। এছাড়া তার স্ত্রী জিশান মির্জার নামে গোপালগঞ্জের বিভিন্ন দলিলে কয়েকশো একর জমি রয়েছে। মোট 65টি দলিলের অধিকাংশই বেনজিরের স্ত্রী ও তার মেয়ের নামে কেনা। পুলিশের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোনালী ব্যাংক সহ অন্তত 33টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে। দুদক বলছে, এসব ব্যাংক হিসেবে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে। এর আগে গত 23 এপ্রিল তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের নামে দুদক সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দর্শক, এটি ঘটনাক্রমে দেখেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, তার এবং তার পরিবারের সদস্যরা প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রে। ঠিক তারপর এই ঘটনা নিয়ে যখন একটি রাজনৈতিক মহলে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, কূটনৈতিক মহলে এবং আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল যখন প্রতিক্রিয়া দিচ্ছে, ঠিক সেই সময় বেনজির আহমেদের এই ঘটনা অর্থাৎ তার সম্পত্তি ক্রোকের যে নির্দেশ দুদকের পক্ষ থেকে দেওয়া হলো, সেটি নিঃসন্দেহে বলা যায় যে দুদক এখন সক্রিয় হয়েছে এবং এই বিষয়ে সরকারের মনোভাব আগে যাচ করা যাচ্ছিল না যে শেষ পর্যন্ত কি করবে সরকার। বেনজির আহমেদের বিষয়টি কি ধামাচাপা পড়বে নাকি এটি তদন্ত চলতে থাকবে। তো বোঝা গেল যে এই ব্যাপারে সরকার তদন্তটা এগিয়ে নেওয়ার পক্ষপাতী এবং তার প্রেক্ষিতেই এই ক্রোকের নির্দেশ দেওয়া হচ্ছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজ চ্যানেল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।